দুদিনের একাধিক ভূমিকম্পে উৎপত্তিস্থল নরসিংদী। নমুনা সংগ্রহ করেছে ভূতত্ত্ব বিভাগ। মেট্রো রেলের 4 স্টেশনের ক্ষতি হলেও শঙ্কা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা। ধানের শীষ নিয়ে ভোটে লড়ার পথ খুঁজছেন শরিক দলের প্রার্থীরা। নতুন জটিলতা আরপিও সংশোধনী, প্রচারে পিছিয়ে পড়ার কথা স্বীকার বিএনপির। কৌশল বিবেচনায় ফাঁকা আসনে দ্রুত প্রার্থী দেওয়ার আশা। জুলাই হত্যাযজ্ঞের দায়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার দাবি এনসিপির। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টার বিরুদ্ধে মাঠে থাকার হুঁশিয়ারি নাহিদ ইসলামের। মোবাইল ব্যাংকিং এ প্রতারণার জাল। সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছে দেশি বিদেশি চক্র। বছরে পাচার হচ্ছে 5,000 কোটি টাকার বেশি। সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশ। এবং মাঠে উৎপাদন ভালো, সরবরাহ পর্যাপ্ত, কিছুতেই স্বস্তি ফিরছে না বাজারে। বছর ব্যবধানে বেগুনের দাম বেড়েছে 7 টাকা, ঊর্ধ্বমুখী বরবটি, শিম ও কপির দর। সকালের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দুদিনের একাধিক ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। এর মধ্যে 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প সহ পরবর্তী আফটার শকেরও উৎপত্তিস্থল ছিল নরসিংদী। জেলায় বাবা ছেলে সহ মারা যান 5 জন। সরকারি বেসরকারি শতাধিক ভবনে দেখা দিয়েছে ফাটল। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত 2টি স্থান থেকে ভূমি ফাটলের নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। মাহমুদুল হাসান মাহফুজের ছবি এবং আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে রিপোর্ট। শুক্রবার সকাল 10:38। 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী। ভয়াবহ কম্পনের সময় বহুতল ভবন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন শতাধিক নারী, পুরুষ ও শিশু। নরসিংদীতে বাবা ছেলে সহ প্রাণ হারান 5 জন। ভয়াবহ ভূমিকম্পের একদিন না যেতেই আবারও হয় 3.3 মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ। 5.7 মাত্রার ভূমিকম্পে নরসিংদী জেলার প্রশাসক কার্যালয়, সদর উপজেলা কার্যালয়, সার্কিট হাউস, পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, আবাসিক ভবন সহ শতাধিক ভবনে দেখা দেয় ফাটল। এতে আতঙ্কে স্থানীয়রা। আমাদের জীবদ্দশায় এরকম ভূমিকম্প দেখি নাই, এবং আমি যতটুকু জানতে পেরেছি আমাদের থেকে যারা সিনিয়র আছে তারাও কোনো সময় এরকম ভূমিকম্প দেখে নাই। আমাদের যে বিভিন্ন ওয়াল, দেওয়াল এবং ভীম, টাইলস মাইলস ওইগুলো পড়ে গেছে, ভেঙে গেছে। মানুষের টিনের ঘর কিংবা দুর্বল ঘর তাদেরই বেশিরভাগ ক্ষতি হয়েছে। আর এরকম যেন নরম মাটি ওইখানে মনে করেন একটু ফাটল ছাটল দিচ্ছে আর কি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠ এবং ডেইরি ফার্মের ভূমি ফাটলের নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। এইখানে যে ফাটলগুলো এগুলো আমরা দেখছি এবং এগুলার ওরিয়েন্টেশন মাপতেছি এবং তার ভার্টিক্যাল এক্সটেনশন কত এগুলা দেখতেছি। ভূমিকম্পের কারণে কি কি ক্ষতি হয়েছে এবং এখানে ইন্টেন্সিটি কত হইতে পারে, পরবর্তীতে এগুলা থেকে হয়তো আমরা ম্যাপ তৈরি করব। ফাটল ধরা ভবন সহ ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতের কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। 4 সদস্যের কমিটি করেছে পৌর কর্তৃপক্ষ। ভূমিকম্পের তো পূর্বাভাস হয় না আসলে, তারপরেও এটাকে একটা সেক্টর হ্যান্ডেলিং করে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজকে 9টি ওয়ার্ড পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র। শুক্রবার রাতেই মেরামত করা হলে জাতীয় গ্রিডে স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ। সময় সংবাদ, নরসিংদী। ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের 4টি স্টেশন। দেয়াল, ফ্লোর সহ একাধিক স্থানে তৈরি হয়েছে ফাটল, খুলে পড়েছে টাইলসও। যাত্রীদের মধ্যে শঙ্কা কাজ করলেও মেট্রো কর্তৃপক্ষ বলছে মূল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। শঙ্কার কোনো কারণই নেই। এম এ আজিমের রিপোর্ট। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের 4টি স্টেশন। এর মধ্যে বিজয় সরণি স্টেশনে ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোর ফেটে চৌচির। আস্তর দিয়ে আপাতত ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। খুলে পড়েছে দেয়ালের বেশ কিছু টাইলসও, যা মাস্কিং টেপ লাগিয়ে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে।
ক্ষয়ক্ষতির ছবি তুলতে গেলে ক্যামেরার দিকে তেড়ে আসেন স্টেশনটিতে কর্মরত রুম কন্ট্রোলার। রাজি হননি কথা বলতেও। একই অবস্থা কারওয়ানবাজার, মিরপুর 10 ও পল্লবী স্টেশনে। দেয়াল ও ফ্লোরের একাধিক স্থানে ধরেছে ফাটল, যা নিয়ে শঙ্কিত যাত্রীরা। 5.5 মাত্রার ভূমিকম্পে এরকম যদি ফাটল ধরে সেটা অবশ্যই আমাদের দ্বারা কাম্য নয়। ফাটল ধরছে, এতে তো আবার ক্র্যাক করতে পারে, ট্রেনের চলাচলের একটা শক্তি আছে না। অবশ্য এমন ফাটলে মারাত্মক ঝুঁকি দেখছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। যেই পরিমাণ ম্যাগনিটিউডে আর্থকোয়েক হয়েছে, কারণ এটা ব্রিক ওয়ার্ক, আমাদের কিন্তু বাকি কিন্তু ফ্রেম স্ট্রাকচার হলে আসুন, তো এই সোয়েতে এই ব্রিকের মাইনর ক্র্যাক হয় এবং স্টেশনের মধ্যে এই ক্র্যাক যাত্রীদের সাথে কোনোই সংশ্লিষ্টতা নাই। এই ধরনের ক্র্যাক যদি আপনার ওই ট্র্যাক লেভেলে হইতো কোথাও, তাইলে সেখানে একটা রিস্কের সম্ভাবনা ছিল। সুতরাং এইটা আমাদের ওই ট্র্যাক লেভেলে, পিয়ার লেভেলে, ভায়াডাক্ট লেভেলে আমাদের কোনো সমস্যা নেই। মেট্রো কর্তৃপক্ষ বলছে চলাচলের সময় প্রতিনিয়তই স্বাভাবিক কম্পন তৈরি হয় স্টেশন ও লাইনে, যা বিবেচনায় নিয়ে ডিজাইন করা হয়েছে এমআরটি 6 লাইন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিকেল 5টার মধ্যে আবাসিক হলগুলো খালি করার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধ থাকার সময়ে আবাসিক হলগুলো পরীক্ষা নিরীক্ষা করে ঝুঁকি মূল্যায়ন করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে হল বন্ধ ঘোষণা স্থগিত করে নিরাপদ আবাসনের নিশ্চিত সহ 3 দাবিতে ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান নেয় কয়েকজন শিক্ষার্থী। ডাকসু নেতারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করছে না অভিযোগ করে তারা বলেন, হুটহাট এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করছে তৃতীয় পক্ষ। আমাদের তিনটা দফা। প্রথম দফা হচ্ছে বাধ্যতামূলক যে হল বন্ধ ঘোষণা করা হয়েছে সেটা স্থগিত করে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর শিক্ষার্থীদের নিরাপদ আবাসনের ফিজিবল সলিউশন দেখাতে হবে। 2 নম্বর দফা হচ্ছে ঝুঁকিপূর্ণ হলের শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে হবে যতদিনে না নতুন ভবনগুলোর কাজ শেষ হবে। তৃতীয় যে দফাটা, উপরোক্ত 2 দফা মেনে নিয়ে বন্ধ ঘোষণা করলে কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের কোয়ার্টার সহ পুরো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করবে। ঢাকায় ফাঁকা রাখা 7টি আসনে প্রার্থিতা এখনো চূড়ান্ত করতে পারেনি বিএনপি। আলোচনা রয়েছে এসব আসনের বেশ কয়েকটি ছাড়া হতে পারে শরিক দলের প্রার্থীদের। তবে বিপত্তি বেঁধেছে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীকে নির্বাচন বাতিলের নিয়মে। এর বিরোধিতা করছে বিভিন্ন দল। ধানের শীষে ভোটে লড়ার পথ খুঁজছেন অনেকে। প্রতীক এবং দলগুলোর সঙ্গে কৌশল বিবেচনায় এসব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা ইস্যুতে বিতর্ক চললেও ভোট সামনে রেখে মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা। অন্যান্য দলের পাশাপাশি বিভিন্ন সংসদীয় এলাকায় জনসংযোগে ব্যস্ত দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের। প্রায় 3 নভেম্বর 237টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। 63টি আসনে প্রার্থিতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি। এর মধ্যে রয়েছে ঢাকার 7টি আসনও। ঢাকা 7, 9, 10, 13, 17, 18 এবং 20 আসনের মনোনয়ন প্রত্যাশীরা অপেক্ষার প্রহর গুনছেন চূড়ান্ত সিদ্ধান্তের। চাউর হয়েছে ঢাকার এসব আসনের মধ্যে বেশ কয়েকটি আসন ছাড়া হতে পারে যুগপৎ আন্দোলনের শরিকদের। আলোচনায় আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ কয়েকজন। কয়েকটি আসনে আলোচনায় আছেন এনসিপি নেতা এবং সরকারের উপদেষ্টাও। তবে বিপত্তি বেঁধেছে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীক নিয়ে ভোট করার বিধান বাতিলে। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলগুলো এর সমালোচনা করছে। নিজ দলের প্রতীকে ভোটে জয়ী হওয়া কঠিন মেনেই অনেকে উপায় খুঁজছেন ধানের শীষ নিয়ে ভোটে লড়ার। অপরিপক্ষ আলোচনা হবে যদি আলোচনা করা হয় যে আচ্ছা ধানের শীষ জনগণ যতটা চেনে আমার মার্কা ততটা চেনে, আমি যদি ধানের শীষ মার্কাটা ব্যবহার করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের সহযোগী হবে। সো সেটা আমরা চাইবো। আগামী নির্বাচনের জন্য চাইলে কোনো দল অন্য কোনো পরিচিত মার্কা যাতে ইলেকশন করতে পারেন এই বিধানটা রাখা উচিত। তবে রাজধানীতে অন্য দলের জন্য আসন ছাড়তে নারাজ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তাদের প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের কাছেই থাকবে ধানের শীষ। ঢাকা 18 আসন একটি প্রবেশদ্বার। এই ঢাকা 18 আসন অবশ্যই কোনো জোটের কাছে যাবে না, এটা দলের কর্মীদের কাছেই থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ আসন। এখানে অন্য কোনো নেতৃত্ব কাছে ছাড় দেওয়ার কোনো সুযোগ
পার্টির আছে বলে মনে করি না এবং আমাদেরও আছে বলে আমরা মনে করছি না। ফাঁকা রাখা আসনগুলোতে প্রচারে পিছিয়ে পড়ার কথা মানছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার মতে আরপিও সংশোধনী নতুন জটিলতা তৈরি করেছে। প্রতীক এবং দলগুলোর সঙ্গে কৌশল বিবেচনায় নিয়ে এসব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা বলছেন তিনি। যে সমস্ত সিটগুলো বাকি আছে খুব স্বাভাবিকভাবে ওখানে যে প্রার্থী নির্বাচনে আসবে সে একটু পিছিয়ে থাকবে। ওখানে কিভাবে করবো, ওদের পলিসি কি, বিএনপি পলিসির সঙ্গে মিলবে কিনা, আর আরপিও সংশোধনীর মাধ্যমে তো আর কি জটিলতা সৃষ্টি হয়েই গেছে। এই ব্যাপারে আমাদের একটা চেয়ারম্যান সাহেব চিন্তা ভাবনা করতেছেন, আমরা ভাবতেছি যে কোনো সামনে নেক্সট মিটিং এর সিদ্ধান্ত হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলের তালিকায় রয়েছে ৮ দলের মোর্চা, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ, এনডিএম, বিজেপি সহ নিবন্ধিত অনিবন্ধিত ৪০টির মতো রাজনৈতিক দল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের দায়ে আওয়ামী লীগ সহ ১৪ দলের বিচার দাবি করেছে এনসিপি। শনিবার বিকেলে রাজধানীতে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টা রাজপথে মোকাবেলা করা হবে। শনিবার বিকেলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে এনসিপি। এতে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নেতাকর্মীরা। রাজধানীর বাংলা মোটর মোড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা। বলেন, জুলাই হত্যাযজ্ঞের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচার করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার একটা হীন প্রচেষ্টা হচ্ছে। আপনারা এও জানেন এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে, এই ধরনের হীন প্রচেষ্টাও চলছে। জাতীয় নাগরিক পার্টি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করতে পারবে না। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টার বিরুদ্ধে মাঠে থাকার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের কোথাও জাতীয় পার্টিকে রাখা হয় নাই, কিন্তু নির্বাচনে নাকি জাতীয় পার্টিকে রাখা হবে। এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে। জুলাই মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত থাকবে। নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। গুমের ২ মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, গুমের ২ মামলায় ১৩ সাবেক বর্তমান সেনা কর্মকর্তাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আমরা যতটুকু জানি এবং প্রসিকিউটর গাজী এম এস তামিম তিনি যতটুকু বলেছেন যে ১০টার দিকে এই ১৩ সেনা কর্মকর্তাকে বা সেনা সদরে স্থাপিত যে অস্থায়ী কারাগার ঘোষণা করা হয়েছে সেখান থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাইব্যুনালের সামনে এখন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি। র্যাবের সদস্যরা যেমন রয়েছেন, বিজিবির সদস্যরা রয়েছেন, পাশাপাশি পুলিশ সদস্যরা, বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। আর আজকে এই মামলার হাজিরার দিন ধার্য রয়েছে। প্রসিকিউটর গাজী এম এস তামিম যেটি বলছেন যে আজকে আসামিরা হাজির হলে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন কবে হবে সেই বিষয়ে শুনানির একটি দিন ধার্য করবেন। আর এই মামলায় অর্থাৎ এই গুমের ২টি মামলায় মোট আসামি ৩০ জন। প্রধান আসামি শেখ হাসিনা, তারিক সিদ্দিকী সহ বাকি যে ১৫ আসামি পলাতক রয়েছেন তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ গত ২২ অক্টোবর ট্রাইব্যুনাল দিয়েছিলেন। সেই মোতাবেক ৭ দিনের মধ্যে এই বাকি ১৫ যে আসামি রয়েছেন তাদেরকে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আজকে তারা হাজির করার পরে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে প্রসিকিউটররা আসতে শুরু করেছেন। আসামি পক্ষের যারা আইনজীবী হয়েছেন অর্থাৎ সেনা কর্মকর্তাদের পক্ষে যারা আইনজীবী আছেন তারাও কিন্তু ট্রাইব্যুনালে প্রবেশ করতে শুরু করেছেন। গুমের ২টি মামলা মূলত হচ্ছে যে এই আওয়ামী লীগের আমলে র্যাবের অধীনে যে টিএফআই সেল রয়েছিল এবং জয়েন্ট ইনভেস্টিগেশন সেন্টার বা জেসিআই, সেই দুটি জায়গায় অর্থাৎ আয়নাঘরে যাদেরকে গুম করে রাখা হয়েছিল তাদের অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই ২টি মামলা হয়েছিল এবং এই মামলার ২টিতে তদন্ত করার পরে
প্রসিকিউশনের তরফ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পরে ট্রাইব্যুনাল 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন এবং 30 জনের মধ্যে 15 জনকে গত 22 অক্টোবর এই 15 জনের মধ্যে সবাই সামরিক কর্মকর্তা সাবেক বর্তমান এবং যারা র্যাবে বা বিভিন্ন বাহিনীতে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধেই মূলত গুমের অভিযোগগুলো এসেছিল এবং আজকে যখন ট্রাইব্যুনালে হাজির করার পরে যেটি আমি আগেই বলেছি যে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির একটি দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে মূলত এই প্রসিডিং এর বাইরে আরও 7টি মামলা শুনানির দিন ধার্য রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে এবং 7টি মামলায় আরও প্রায় 30 জনেরও বেশি আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গুমের 2 মামলার সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকালের সময় আরও থাকছে। তথাকথিত ইয়েলো লাইন অতিক্রমের অজুহাতে গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। ড্রোন বিমান হামলায় শিশুসহ নিহত 22, গণহত্যায় অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র অভিযোগ। বাংলাদেশের সঙ্গে প্রথম দেশ হিসেবে মুক্ত বাণিজ্য চুক্তি সই করার আগ্রহ জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার ঢাকা সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে কথা জানান তিনি। আর প্রধান উপদেষ্টা জানান, ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে দেশটির পণ্য পরিবহনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া 2 দেশের মধ্যে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট সহযোগিতা বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই হয়েছে। ঢাকা সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার সম্মানে নৈশভোজে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধানও। নৈশভোজের আগে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রী। জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবেশী সব দেশের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব দেন আঞ্চলিক অর্থনৈতিক শক্তি বৃদ্ধিতে। বাংলাদেশ remains committed to working closely with regional partners like Bhutan to share knowledge and advance inclusive, people-centric and development for all. Bhutan continues to advance its remarkable achievement as the world's first carbon negative nation in the world. শেরিং তোবগে বলেন, স্বাস্থ্য ও ইন্টারনেট সেবা খাতে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে নতুন অধ্যায় তৈরি করতে পারে বাংলাদেশ ও ভুটান। Signed 2 MOUs earlier today. This will further strengthen our partnership. The MOU on connectivity will support Bhutan's long-sought third internet gateway, an achievement many years in the making. বিকেলে তেজগাঁওয়ে উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ডক্টর ইউনূস। একান্ত আলাপের পর 2 নেতা অংশ নেন দ্বিপক্ষীয় বৈঠকে। প্রধান উপদেষ্টা বলেন, ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ, তাই দেশটির পণ্য পরিবহনে অগ্রাধিকার দেয়া হচ্ছে। আর শেরিং তোবগে জানান, বাংলাদেশের সঙ্গে প্রথম দেশ হিসেবে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ভুটান। পরে বাংলাদেশ ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট সংযোগ বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও পানি ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে শনিবার সকালে 2 দিনের সফরে ঢাকা পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডক্টর ইউনূস। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার। পরে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান জানান শেরিং তোবগে। সফরের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জ বন্দর পরিদর্শন, কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সাইবার ক্রাইমের 60 থেকে 70% আর্থিক প্রতারণা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS-এ বছরে 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। দেশ বিদেশে থাকা প্রতারকরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও টার্গেটে সাধারণ মানুষ।
এমন অবস্থায় ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আবেদন করা ব্যাংকগুলোর প্রযুক্তিগত নিরাপত্তার সক্ষমতা বাড়ানো, অনলাইন বেটিং বন্ধ ও সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। অন্যদিকে ডিজিটাল ব্যাংকিংয়ের আর্থিক প্রতারণা ধরতে ব্যাংকগুলো অসহযোগী বলে দাবি গোয়েন্দা সংস্থার। সেলিয়া সুলতানার রিপোর্ট। দেখে মনে হবে সাধারণ কোনো বাক্স, ভেতরে ফাঁপা, সারি ধরে সাজানো অনেকগুলো চেম্বার। তবে এই জাদুর বাক্স যে কোনো কম্পিউটার মনিটরের সাথে সংযোগে একই সাথে 200-র বেশি সিম সংযোগ তৈরি করতে সক্ষম। দেশের বিভিন্ন মোবাইল অপারেটরের এসব সিম মিডলম্যানের মতো ব্যবহার করা হয় মিশর থেকে। সোনালী তরঙ্গে আর্থিক আদান প্রদানের শেষ গন্তব্য বেশিরভাগই চীন। সুনির্দিষ্ট কোনো সংখ্যা না পাওয়া গেলেও বাংলাদেশ ব্যাংকের হিসেবে বছরে অন্তত 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। গোয়েন্দা সূত্রের মতে আর্থিক প্রতারণার 60 থেকে 70% হয় এমএফএস বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। 60 থেকে 70% ফাইন্যান্সিয়াল স্ক্যাম সংক্রান্ত অভিযোগগুলো আমাদের কাছে আসে। ব্যাংকের একটা গ্রাহকের টাকা নগদ বিকাশ বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তার সে কিছু জানে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে মোবাইল ব্যাংকিংয়ের হিসেব খোলার ক্ষেত্রে 2D ছবির ভেরিফিকেশন অনুপযুক্ত হলেও তা চলে আসছে দীর্ঘদিন। টাকা নগদায়ন করতে গ্রাহক কোন ব্যাংকের কার্ড ব্যবহার করেন এবং সে কার্ড কার নামে তা সুনির্দিষ্ট করতে পারে না অপারেটর। এছাড়া ক্যাশ ইন করতে পারেন যে কেউ। এমন অবস্থায় 13 এমএফএস সেবাদাতাকে অনলাইনে অবৈধ অর্থ লেনদেন বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে সন্দেহজনক লেনদেন হয় এমন হিসেবের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। আইটি বেসড ট্রানজাকশন যেহেতু বেশি হবে, অতএব আইটিটা যাতে খুব সিকিউরড হয় এবং কস্ট ইফেক্টিভ হয়, যেহেতু ক্ষুদ্র ইনভেস্টর আর ডিপোজিটররা গ্রাহক থাকবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ব্যাংক ও কোম্পানিগুলোর অসহযোগিতা দ্রুত পদক্ষেপ নেওয়ায় অন্যতম বাধা হয়ে ওঠে। একজন অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টটা খোলার পরে আরেকজনের কাছে যারা স্ক্যামের সাথে যদি তাদেরকে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে বাড়ায় দিয়ে দিচ্ছে, তো সেটা ব্যাংকিং যারা কর্তৃপক্ষ আছে সে বিষয়ে ট্রানজাকশনগুলো, বিশেষ করে যে এখানে ট্রানজাকশনগুলো খুব ছোটো ছোটো ট্রানজাকশন হয়, 5,000 10,000। ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং জীবন অনেকটা সহজ করলেও এখন এটি মাথা ব্যথার কারণ। তার অন্যতম কারণ আর্থিক কেলেঙ্কারি। আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বলছে মোবাইল অপারেটর কোম্পানির সিম কেনা বেচা আরও বেশি কঠোর হতে হবে যদি আমরা এই আর্থিক কেলেঙ্কারি কমাতে চাই। ঠিক একইভাবে সেসব সিম থেকে যখন কেউ ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের জন্য সেবা নিতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই তাকে ভেরিফিকেশনের আওতায় আনতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মাঠে উৎপাদন ভালো, বাজারে সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তারপরও কমছে না সবজির দাম। বরং কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে বছর ব্যবধানে রাজধানীতে 1 কেজি বেগুনের দাম বেড়েছে প্রায় 60 টাকা। ঊর্ধ্বমুখী বরবটি, শিম ও কপির দর। অন্তরা সেনের রিপোর্ট। বাজারে এসেছে শীতকালীন সবজি, রয়েছে চাহিদা মতো সরবরাহ, তবুও কমছে না কাঁচা এই পণ্যের দাম, যা নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতা মনে। প্রত্যেকটা সবজির দাম অনেক বেশি মনে হচ্ছে। সবজি হচ্ছে 50 টাকার উপরে, আর কিছু কিছু সবজি হচ্ছে 100 টাকার উপরে। হালকা কিছু ক্রয় করলাম, কিন্তু দেখলাম প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা সবজিতেই আপনার কেজিতে 30, 40, 50, 70, 80 পর্যন্ত বৃদ্ধি আছে। ক্রয় ক্ষমতার বাইরে, বুঝছেন, তারপরে প্রয়োজনের তাগিদে কিনতেই হয়। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে বর্তমানে রাজধানীর বাজারে 1 কেজি বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকায়। এক মাসে কেজিতে কমেছে 5 টাকা, যদিও এক বছরে 1 কেজি বেগুনের দাম বেড়েছে 58 টাকার বেশি। এবছর 1 কেজি বরবটি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা, যা গেল বছরের একই সময়ের তুলনায় 12.5 টাকা বেশি। ফুলকপি বিক্রি হচ্ছে 45 থেকে 70 টাকায়, যা গেল বছরে বিক্রি হয়েছে 35 থেকে 60 টাকা দরে। দাম বেড়েছে বাঁধাকপিরও, এক বছরে 5 টাকার বেশি বেড়ে বর্তমানে এই সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়। বছর ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে সিমের দাম, রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। তবে নিম্নমুখী মূলার দর গেল বছরের একই সময়ের তুলনায় 16 টাকার বেশি কমে বর্তমানে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছেন জামালপুরের চরাঞ্চলের সবজি চাষিরা। সেই সঙ্গে সারসহ উৎপাদন উপকরণের মূল্য বৃদ্ধি লোকসানের পাল্লা ভারী করছে বলে দাবি তাদের।
এ অবস্থায় ক্ষতি কাটিয়ে উঠতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর সদর উপজেলা সহ দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জের চরাঞ্চল জুড়ে চাষ করা হয় শীতকালীন নানা সবজি। বেশি আবাদ হয় বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শসা, ঝিঙ্গা, চিচিঙ্গা, যা স্থানীয় চাহিদা মিটিয়ে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। বরাবরই সবজি চাষ এ অঞ্চলের মানুষের বড় আয়ের পথ হলেও চলতি মাসের হঠাৎ বৃষ্টিতে কপাল পুড়েছে সবজি চাষিদের। বেশিরভাগ বাগানে বিপর্যয় দেখা দিয়েছে বলে দাবি কৃষকদের। যে টাইমে বৃষ্টি ফলন হবো ওই টাইমে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কোনো রকম আগের মতো ফলন নাই। গৃহস্থ লক্ষ লক্ষ টাকা খরচা করছে, করার পরে ফলন নাই, গাছ মইরা দিয়ে না মাঠে সব শেষ। বীজ দিছি, সার দিছি, পানি দিছি, যা দিবার দরকার সবকিছু আমরা দিছি, দেওয়ার পরও আমরা কোনো কিছু টিকা আর পাই নাই। আমরা যাই পাইতাছি কেনাকাটা নিয়ে গাড়ি ভাড়া নিয়ে খরচা কোনো বেচা কিনে হিমজিম খাই গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের দরকারি পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। যেসব জমিতে পানি ড্রেনেজ ব্যবস্থা ভালো ছিল না সেসব জমি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ব্যাপারে আমরা কৃষকদের সর্বাত্মক পরামর্শ দিচ্ছি। এবছর জামালপুরে 17,000 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজার ও হবিগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা। তবে হাটে দাম কম হাঁকায় খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় অধিকাংশ। এজন্য ধান শুকিয়ে সংগ্রহের পর বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। মৌলভীবাজার থেকে শাহ ওলিদুর রহমান এবং হবিগঞ্জ থেকে রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। অগ্রায়ণের বাতাসে দুলছে ধানের শীষ, মাঠ জুড়েই সোনালী ফসলে হাসি ফুটেছে কৃষকের মুখে। আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারে আমনের বাম্পার ফলনে সন্তুষ্ট কৃষকেরা। আনন্দ উৎসবে চলছে আধুনিক যন্ত্রের মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এরই মধ্যে প্রায় 25 থেকে 30% ধান কাটা সম্পূর্ণ হয়েছে। তবে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক। ধান কাটতেছি 10-12 দিন হয়েছে, শুরু করছি হলে আমরা শেষ হই নাই। ধান কাটার পরে আমরা একটা চিন্তিত মাঝে আছি যে ধানের ন্যায্য মূল্য আমরা পাইমুনি না পাইতাম না। ধানের ন্যায্য মূল্য পেতে ভালোভাবে শুকিয়ে বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। তারা ধান ইচ্ছা করে তারা কিছু গুদামজাত করে পরে ধান যখন দাম বাড়বে তখন তারা বিক্রি করতে পারে। হবিগঞ্জের বানিয়াচং, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলায় ধানের আবাদ হয়েছে বেশি। 30% ধান কাটা হয়ে গেছে সেখানকার কৃষকদেরও। সরকারি গুদামে ধান দেয়া নিয়ে রয়েছে কৃষকদের নানা অভিযোগ। আমরা ধান চাষ করি ঠিক আমরা ন্যায্য দাম পাই না, যে কারণে আমরা আমরা তো জমি হরি ঠিক হই, কিন্তু ধানের দর তো আর বাড়ে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মৌলভীবাজারে 98,035 মেট্রিক টন রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর হবিগঞ্জে এবছর রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল 88,420 হেক্টর। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঠাকুরগাঁওয়ে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। এই মুহূর্তে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সামনে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বকুল, উত্তরের জেলা ঠাকুরগাঁও, এই ঠাকুরগাঁয়ে দিন যত যাচ্ছে ততই কিন্তু শীতের যে মাত্রা তা কিন্তু বাড়ছে। আমরাও লক্ষ্য করছি যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যারা রয়েছেন বিভিন্ন প্রান্তের, তারা কিন্তু ছুটে আসছে এই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল সহ উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সময়টাতে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, পাশাপাশি বয়োবৃদ্ধরা যারা আছে তারাও আক্রান্ত হচ্ছে। তবে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন যে রোগগুলো আছে সেই রোগগুলো আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। আমরা একটু পরিসংখ্যান দিতে চাই আপনাদের যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 140 জন। তার মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রয়েছে 125, ডায়রিয়া আক্রান্ত রয়েছে 25 জন, 24 জন হচ্ছে নিউমোনিয়ায়। এই যে রোগাক্রান্ত হয়ে যে
হাসপাতালে ভর্তি হচ্ছে, সেই কারণে যে উপচে পড়া ভিড় হাসপাতালে, পাশাপাশি আমরা এটিও লক্ষ্য করছি যে শিশুদের সাথে অভিভাবকরা এবং স্বজনরা তারা কিন্তু আসছে। অর্থাৎ এই যে হাসপাতালের যে শিশু ওয়ার্ড রয়েছে, সেই শিশু ওয়ার্ডের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের যেই শয্যা, অর্থাৎ যেই শয্যা রয়েছে সেই শয্যা হচ্ছে ৪৫টি, এবং ৪৫টির বিপরীতে কয়েক গুণ বেশি হচ্ছে রোগীর সংখ্যা সেখানে রয়েছে। তো সেই কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তারা যে চিকিৎসা দিচ্ছে এতেও কিন্তু হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ঠাকুরগাঁয়ে শীতের পরিস্থিতি নিয়ে সবশেষ ঠাকুরগাঁ থেকে। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। দেখছেন সকালের সময় সংগীত। শেরপুরে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত স্যানিটারি ল্যান্ডফিল থাকার পরও শহরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মৃগী নদীর পাড়ে। এতে নদী দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্প নেয়ার আশ্বাস পৌর প্রশাসকের। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে শেরপুর পৌর এলাকার অষ্টমী তলায় আবর্জনা ডাম্পিং করার নির্দিষ্ট স্টেশন নির্মাণ করা হয়েছে। তবে দিনে ও রাতে ময়লা ফেলা হচ্ছে শহরের অপর প্রান্তের মিরগঞ্জ এলাকায় মৃগী নদীর পাড়ে। দুর্গন্ধ ও জীবাণুযুক্ত এসব নোংরা বর্জ্য নদীর পানিতে মিশছে। এতে মাছ সহ জলজ প্রাণী হারাচ্ছে প্রাকৃতিক আবাসস্থল, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। একটি বর্জ্য পরিশোধনাগার থাকার পরেও এমন অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় ক্ষুব্ধ এলাকাবাসী। আমরা চলাফেরা করি না বন্ধে যাওয়ার পাই না, নদীতে পানি দূষিত হওয়া, গাও গোসল করে মানুষ, এর জন্য ময়লা ময়লা দিয়ে অসুখ বেসুখ হয়। রাতের বেলা চুরি করে আর ময়লা ফেলাচ্ছে জায়গা। মানুষের স্বাস্থ্যহানির যতগুলো উপাদান এখানে আছে, মশা, মাছি, দুর্গন্ধ, সবগুলোই মূলত ওই ডাম্পিং করার কারণে, ওই ময়লা আবর্জনা ফেলার কারণে। সরকার যে নির্ধারিত বিষয়গুলো ময়লা ফেলার জন্য যেখানে জায়গা করেছে সেখানে ময়লা ফেলানো উচিত। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্পটি বৃহৎ আকারে করতে পারলে এসব আবর্জনাকে সম্পদে পরিণত করা সম্ভব বলে জানান পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা। আর এসব বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। পৌরসভায় যে পরিমাণে বর্জ্য উৎপাদন হয় সেটার ওই ল্যান্ডফিলে আসলে কভার করে না। ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে কিভাবে আরও সায়েন্টিফিক্যালি করা যায় যেন জনগণ দুর্ভোগের শিকার না হয় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি রাখব। পলিথিন থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া চলমান, তো কিছুটা আমরা সফলতা দেখেছি, তো এখানেও ফান্ডিং এর দরকার। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে শেরপুর শহরে প্রতিদিন প্রায় ৩০ টন বর্জ্য উৎপন্ন হয়। সময় সংবাদ, শেরপুর। সিলেট নগরীর সৌন্দর্য বাড়াতে কোটি টাকা ব্যয়ে নির্মিত ফোয়ারাগুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খোয়া গেছে মোটর ও যন্ত্রপাতি। এসব ফোয়ারায় জমে থাকা ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। নগর কর্তৃপক্ষ বলছে এ ব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। সিলেট থেকে নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। এটি কোনো ময়লা নালা নয়, সিলেট নগরীকে সাজাতে নির্মাণ করা ফোয়ারা। শহরের হুমায়ুন রশিদ চত্বর সহ 5টি ফোয়ারার মধ্যে কোনোটি সচল নেই। ভেঙে পড়েছে বেষ্টনী, চুরি হয়ে গেছে গার্ডওয়াল, স্টেরো রেলিং, মোটর ও স্প্রিংকল যন্ত্রপাতি। একই দশা কুমারপাড়া ও শাহিদগাঁ এলাকার ফোয়ারাগুলোরও। চারপাশে জমে থাকা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, জমেছে কচুরিপানা। সৌন্দর্যের দায়িত্ব সিটি কর্পোরেশন নিলেও তা পালনে ব্যর্থ বলে অভিযোগ নগরবাসীর। বহুদিন ধরে এটা বানায় বন্ধ করে রাখিছে তারা, এগুলো চালুও করে না, কিছু না। এত টিয়া এটা সরকারে খরচ না করলে না হলেও এটা চলতো। মোটর ওটার এটা নিচে এটা ঠিক মতন কাজ করিয়া পরিষ্কার হইলে রাখে না, ট্রাকগুলো দাঁড়াইয়া থাকে, তখন কি আমাদের ঘুরাইতে হইলে, আমাদের টার্নিং নিতে হইলে আমাদের সমস্যা, অনেক সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে। আগে অনেক সুন্দর এবং ভালো ছিল, রাত্রে যখন আমরা এখানে থাকতাম এবং বসতাম খুবই ভালো লাগতো। এখন চোররা সব চুরি করে নিয়ে গেছে, এখন পানির ফোয়ারাটা ভালো নাই। ইতিমধ্যে এসব ফোয়ারা সরিয়ে নিতে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে ট্রাফিক বিভাগ। সিটি কর্পোরেশনে আমরা একটা চিঠিও দিয়েছি সেগুলোর ব্যাপারে, অপসারণের ব্যাপারে। পরবর্তী মিটিংয়ে সেটা সিদ্ধান্ত হবে যে আমরা কয়টা পর্যন্ত অপসারণ করতে পারি। এদিকে সিটি কর্পোরেশন হস্তান্তর করলে জনস্বার্থে নান্দনিকতা ফিরিয়ে আনতে কাজ করতে প্রস্তুত জেলা পরিষদ বলে জানায় কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন যদি বলে যে ঠিক আছে, যেটা যেহেতু আপনারা বাস্তবায়ন করেছেন আপনার ব্যবস্থাপনায় রাখেন, এবং আমরা অবশ্যই জনস্বার্থে যদি
মঙ্গলজনক যদি কোনো কাজ হয় সেটা আমরা করব। নগরীর উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। লক্ষ্য থাকবে যে স্মুথলি যেন যান চলাচল হয়, এটার কোনো অবস্ট্রাকল না করে বাকি সমস্ত ডেভেলপমেন্ট, সৌন্দর্য বর্ধন এই কাজগুলি করা উচিত বলে সিটি কর্পোরেশন মনে করছে। 2006 সালে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে হুমায়ুন রশিদ চত্বর, কুমারপাড়া, শাহী ঈদগাহ, নাইরপুল, বন্দরবাজার ও কিনব্রিজ এলাকায় স্থাপন করা হয় দৃষ্টিনন্দন 6টি ফোয়ারা। যে ফোয়ারাগুলো একসময় নগরের শোভা বাড়াতো, সেই ফোয়ারাগুলোই এখন অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতার সাক্ষী। দ্রুত রক্ষণাবেক্ষণ এবং সচেতনতাই পারে এর পুনরায় সৌন্দর্য ফিরিয়ে আনতে। সিলেট কিনব্রিজ থেকে অপু বণিক, সময় সংবাদ। পুকুর জলাধার সংরক্ষণ আইন নীতিমালা অমান্য করে নেত্রকোনা পৌর শহরে চলছে পুকুর ভরাটের কাজ। গড়ে উঠছে নানা অবকাঠামো, এতে অব্যাহত দূষণে নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র। অগ্নি নির্বাপনেও পানির সংকট দেখা দিচ্ছে। এই অবস্থায় অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। ধীরে ধীরে পুকুর শূন্য হয়ে পড়েছে নেত্রকোনা শহর। পুকুরের জায়গা দখল করে গড়ে উঠেছে বাড়ি, দোকান। 1996 সালে ক শ্রেণীতে উন্নীত হয় নেত্রকোনা পৌরসভা। সেই সময় শহরের আনাচে কানাচে ছিল অসংখ্য পুকুর, অথচ কালের বিবর্তনে পুকুরগুলো ভরাট করে গড়া হয়েছে স্থাপনা। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে কোথাও আগুন লাগলে নির্বাপন কাজে ঘটছে ব্যাঘাত। তারা তো পুকুরের ভিতরেও কাজ করে নাই, পারে দোকান করতেছে, রাস্তার পাশে পারের মধ্যে, ভিতরে তো আসে না। তাদের যে অর্ধেকটা ছিল ওটা বিক্রি করে ফেলছে এবং ভরাট করে ফেলছে। ঘর ছিল বিধায় কিন্তু বাইঙ্গে বিল্ডিং করতেছিলাম, পরে যেহেতু বাধা দিছে কাজ বন্ধ রাখছে। এই শহরের অনেকগুলো পুকুর ভরাট করে বাণিজ্যিকভাবে সেগুলো বিক্রি করা হয়েছে। পাবলিক যদি যা উদ্যোগটা নিত যে আমরা নিজস্ব পুকুর ভরাট করব না, তাহলে হয়তো আমাদের ভবিষ্যতে আগুন নিভাতে অনেকটা কষ্ট কম হতো। সম্প্রতি শহরের বনুয়াপাড়া এলাকায় পুকুরের ভরাট কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি পুকুর উদ্ধারে কাজ করে যাচ্ছে স্থানীয় পরিবেশ অধিদপ্তর। সাম্প্রতিক সময়ে পুকুর ভরাটের জন্য আমরা 7 জনের বিরুদ্ধে 7 জনের নাম উল্লেখপূর্বক আমরা মামলা দায়ের করেছি এবং এর প্রেক্ষিতে আমরা এটাকে ফলো আপেও রেখেছি। এছাড়া আমরা যেখানে যেখানে তথ্য পাচ্ছি পুকুর ভরাটে, সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি। অন্তত পৌরসভার ভিতরে যেই খাস পুকুরগুলো আছে এগুলোকে কিভাবে পুনরায় উদ্ধার করা যায় এবং যেগুলো এখন কিছু কিছু অংশ অবৈধ দখলদারদের কবলে চলে গেছে, এগুলো তালিকা করে দ্রুত যাতে আমরা এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে পারি, তার একটা কার্যকরী পদক্ষেপ আমি খুব শীঘ্রই নিচ্ছি। বর্তমানে নেত্রকোনা পৌর শহরে 11টি সরকারি বড় পুকুর রয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। সিলেটের বিয়ানীবাজারের করতি খালের ওপর ব্রিজের অভাবে চরম ভোগান্তি 8 গ্রামের মানুষের। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পাড়ি দিচ্ছে 9টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এলজিইডি বলছে সেতু নির্মাণে 8.5 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। ঝুঁকি নিয়ে প্রতিদিন সাঁকো পার হচ্ছে স্কুলে যাওয়া শিক্ষার্থীরা। সিলেটের বিয়ানীবাজার উপজেলার করতিখালের দুপারে 6টি প্রাথমিক, 3টি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এভাবে এপার ওপার যান। আমরা স্কুলে যেতে খুবই ডরাই। অনেক দিন এখানের মধ্যে অনেক ছাত্রছাত্রী পড়েছে, অনেক কষ্ট হয়, অনেক ভয় করে। একটা সুন্দর রাস্তা হলে অনেক ভালো হতো আমাদের জন্য। 5-6টি স্কুলের শিক্ষকরা আসলে খুবই সমস্যার মধ্যে আছি, তো আমরা এদিকে আসতে অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েই আসতে হয়। শুধু তাই নয়, কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ও স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া কিংবা কেউ মারা গেলে গ্রামে আনা নেওয়ায় চরম ভোগান্তি যুগের পর যুগ ধরে। আমার আব্বা ওসমানী মেডিকেলও মারা গেছেন, পরে আমরা লাশ নিয়ে এদিকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আইতাম পারছি না। সবাই ভোটের জন্য আসে, ভোটের পরবর্তীতে আর বেতন আসে না। প্রান্তিক আর্থসামাজিক উন্নয়নে এই ব্রিজটি নির্মাণ গুরুত্বপূর্ণ হলেও স্থানীয় বাসিন্দারা উপজেলার পাতনফুল মলিক ব্রিজ দাবি জানিয়ে আসছেন অনেক বছর ধরে। বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও জনপ্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। এলাকার গণ্যমান্য মুরব্বীরা অনেক চেষ্টা করছে চিরে মানে এই ব্রিজটা হওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় কেন এই ব্রিজটা হয় না। আমি দাবি করব, দয়া করে আপনারা এই মানুষগুলোকে সহযোগিতা করেন। তারা এই ব্রিজটা যদি হয় তাহলে তাদের অনেক কষ্ট থেকে তারা
ত্রাণ পাবে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায় 2022 সালে বন্যা পরবর্তী সময়ে উপজেলার আলীনগরের পাতন ফুলমলিক খালের উপর একটি ব্রিজ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রাথমিক প্রস্তাব পাঠানো হয়েছে। ফ্লাড 2022 একটা প্রকল্প আছে, ওইখানে আমরা এটার প্রস্তাবনা দিছি এবং ওইটার টেন্টেটিভ কস্ট আমরা ধরছি 8,50,00,000 টাকা। যদি এই বরাদ্দটা আমরা পাই, অচিরেই ওই এলাকার দুর্ভোগ লাঘব হবে। এই ব্রিজের অভাবে ফুলমলিক, ঘাগুয়া, গোবিন্দশ্রী, দেওয়ালগ্রাম, পাতন, চন্দ্রগ্রাম, কটলিপাড়া এবং আঙ্গুরা গ্রামের মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। একটি ব্রিজের অভাবে প্রায় 8 গ্রামের 30,000 মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষেরা ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছেন। এলাকাবাসী অতি দ্রুত একটি ব্রিজের দাবি জানিয়েছেন এই খালের উপর। ইকরামুল কবির, সময় সংবাদ, বিয়ানীবাজার, সিলেট। সকালের সময় দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় 4 শিশুসহ অন্তত 22 জন নিহত হয়েছেন। হামাসের দাবি, এসব হামলার মাধ্যমে মার্কিনদের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল। হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হলে পুনরায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় বাড়ছে হতাহতের সংখ্যা। শনিবার গাজা সিটির রিমাল, তুফা, সুজাইয়া ও নুসাইরাত শরণার্থী শিবিরে আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। দেইর আল বালাতে একটি বাসভবনে আঘাত হানে ক্ষেপণাস্ত্র, নিহত হয় 4 শিশু। জাবালিয়া, বুরেইজ ও খান ইউনিসের পূর্বাংশেও হামলায় বহু মানুষ আহত হয়েছেন। হামলার বেশিরভাগই চালানো হয়েছে কোনো সতর্কতা ছাড়া। তথাকথিত ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগেও ফিলিস্তিনিদের উপর গুলি ছুড়ছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলের দাবি, ইয়েলো লাইন অমান্য করে তাদের উপর হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। পাল্টা জবাবে রাফা অঞ্চলে 3 যোদ্ধাকে হত্যা করে তারা। এদিকে হামাস বলছে ইসরায়েল ইয়েলো লাইন অতিক্রম করে পশ্চিম মুখে অগ্রসর হয়েছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে হামাস। এভাবে চলতে থাকলে যুদ্ধবিরতি ভেঙে পড়বে বলে সতর্ক করেছে তারা। যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশায় ইসরায়েলি নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র যদি হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তবে আবারও অভিযান শুরু করতে পারে তেল আবিব। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণের কথা বলা আছে, তবে বাস্তবে টানা 6 সপ্তাহ ধরে হামলা থামেনি। এই অবস্থায় গাজায় বন্যা, পয়ঃনিষ্কাশন সংকট ও খাদ্য সংকটে 7 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি গণহত্যায় অর্থায়নের অভিযোগ করেন। বলেন, নিউ ইয়র্কের করদাতারা তাদের অর্থ স্থানীয় সংকট সমাধানে দেখতে চায়, অথচ তা গাজায় যুদ্ধ চালানোর পেছনে ব্যয় হচ্ছে। মামদানি বলেন, ট্রাম্প শান্তি আনার চেষ্টার কথা বললেও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এখনো থামেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রস্তাবিত শান্তি চুক্তির যুদ্ধ অবসানের চূড়ান্ত প্রস্তাব নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ও তার মিত্র দেশগুলোর দাবি, কিয়েভের সঙ্গে আলোচনার মাধ্যমে এই চুক্তিতে পরিবর্তন আনা প্রয়োজন। G20 সম্মেলনের ফাঁকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় এই সিদ্ধান্ত নেন ইউরোপীয় নেতারা। পশ্চিমা দেশগুলো যখন যুদ্ধ থামাতে ব্যস্ত, তখন ইউক্রেন জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। কিয়ারসন, দিনিপ্রো, ওডেসা সহ ইউক্রেনের পূর্ব দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় রাশিয়ার হামলায় আবাসিক ভবন, বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভ জানায়, কয়েকটি শাহেদ ড্রোন ভূপাতিত করা হলেও কিছু তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে পড়ে, ফলে বাড়ছে হতাহতের সংখ্যা। সীমান্ত জুড়ে আর্টিলারি গোলাবর্ষণও অব্যাহত রয়েছে উভয় পক্ষের। শীতের আগমনে রুশ বাহিনী কিয়েভের জ্বালানি স্থাপনাগুলোকে প্রধান টার্গেট করায় বহু এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। একই দিন 5টি রুশ অঞ্চল, ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরের আকাশে 33টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে শান্তি আলোচনায় মার্কিন সমর্থিত প্রস্তাব ঢেউ তুলেছে কূটনৈতিক অঙ্গনে। কিয়েভের মতে, সার্বভৌমত্ব ও ন্যায় বিচার নিশ্চিত না হলে কোনো শান্তি দীর্ঘস্থায়ী হবে না। ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের দাবি, মার্কিন রুশ প্রস্তাব নতুন শান্তি আলোচনার ভিত্তি হতে পারে, কিন্তু এতে এখনও অনেক পরিমার্জনা প্রয়োজন। এদিকে শুরুতে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করলেও এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় ভিন্ন সুর। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, প্রস্তাবিত শান্তি চুক্তি চূড়ান্ত প্রস্তাব নয়, তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিন ইঙ্গিত দিয়েছেন কিয়েভ এই পরিকল্পনা নাকচ করলে রুশ বাহিনী আরও অগ্রসর হবে। G20 সম্মেলনের ফাঁকে ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান প্রেসিডেন্ট ফ্রিডরিক মেজ। এ সময় যে কোনো সমাধানই কিয়েভকে সম্পৃক্ত করার পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিতের উপর জোর দেন তারা। পরবর্তীতে G7 ভুক্ত দেশগুলোর সঙ্গেও বৈঠক করেন তারা। এদিকে ইউক্রেনের পরবর্তী পদক্ষেপ ও শান্তি চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ইউরোপীয় নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই বিষয়ে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে বিশ্ব জলবায়ু সম্মেলনে ৩০তম আসরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বা এর ক্ষতিকর প্রভাব নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সদস্য দেশগুলো। জলবায়ু পরিবর্তন ঠেকাতে আগের আসরগুলোতে হওয়া পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে শুরু হয় বিশ্ব জলবায়ু সম্মেলনের ৩০তম আসর। তবে সম্মেলনের শেষ দিনে এসে দেখা যায় অর্জনের খাতা শূন্য। এর সঙ্গে যোগ হয় সদস্য দেশগুলোর হাজারো আক্ষেপ। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও শনিবার পর্যন্ত গড়ায় কার্যক্রম। শেষমেশ একেবারে খালি হাতে ফিরতে হয়নি সদস্য দেশগুলোকে। শনিবার সম্মেলনের বর্ধিত কার্যক্রমে সিদ্ধান্ত হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে। বিবৃতি অনুযায়ী COP30 এর খসড়া চুক্তিতে জলবায়ু রক্ষায় পদক্ষেপের গতি বাড়ানো, বাণিজ্য বাধা পর্যালোচনা করা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন ৩ গুণ বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে। যদিও এবারের আসরে জীবাশ্ম জ্বালানি ও বনাঞ্চল রক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দুটি রোডম্যাপ তৈরির প্রতিশ্রুতি দেন COP30 প্রেসিডেন্ট দোলাগো। একটি বন উজাড় বন্ধ করা ও পুনরুদ্ধারের জন্য, আরেকটি জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার জন্য। এই সমঝোতা চুক্তির প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে আলোচনা থেকে তাদের আরও ভালো ফলাফলের প্রত্যাশা ছিল বলেও জানায় সংস্থাটি। অভিনন্দন জানিয়েছে দক্ষিণ আফ্রিকাও। তবে পানামা বলছে এই চুক্তির মাধ্যমে জলবায়ু রক্ষার পথে বিশ্ববাসী এক পা পিছিয়ে গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 2 দিনের একাধিক ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। নমুনা সংগ্রহ করেছে ভূতত্ত্ব বিভাগ। মেট্রো রেলের 4 স্টেশনের ক্ষতি হলেও শঙ্কা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা। ধানের শীষ নিয়ে ভোটে লড়ার পথ খুঁজছেন শরিক দলের প্রার্থীরা। নতুন জটিলতা আরপিও সংশোধনী, প্রচারে পিছিয়ে পড়ার কথা স্বীকার বিএনপির। কৌশল বিবেচনায় ফাঁকা আসনে দ্রুত প্রার্থী দেওয়ার আশা। এবং জুলাই হত্যাযজ্ঞের দায়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার দাবি এনসিপির। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টার বিরুদ্ধে মাঠে থাকার হুঁশিয়ারি নাহিদ ইসলামের। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।